আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুল সিলেটের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম। গত পর্বে আমরা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন অধ্যায়টা গুরুত্বপূর্ণ আছে, কারণ এই অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আর এই ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে না জানলে চতুর্থ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতি বছর আসে। তাহলে তৃতীয় অধ্যায় ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে ভালো কিছু না শিখলে চতুর্থ অধ্যায় আনসার করা সম্ভবই না। তাই আগে তৃতীয় অধ্যায়ের এই টপিক্সটা মূলত ইলেকট্রন বিন্যাসের নীতি একটু ভালো করে দেখবেন। আর তো বাকিগুলো ইম্পর্টেন্ট আছে, পরমাণুর মডেল, যেমন প্রথমে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক লেখার নিয়ম, সংকেত, পরমাণুর গঠন, এর ভিতরের কণিকা, পারমাণবিক ভর সংখ্যা, এগুলোও ক মার্কের জন্য আসে। সবচেয়ে বেশি বড় প্রশ্নে আসে পরমাণু মডেল। তারপরে এই যে ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম মৌল 4 মার্কের জন্য বেশি আসে। ব্যতিক্রম মৌল, আইসোটুপ কি, এর ব্যবহার, আর ওখানে 2-3টে অঙ্ক আছে ছোটো ছোটো, যেমন আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর আর আণবিক ভর। তাহলে আজকে চেষ্টা করবো সম্পূর্ণ অধ্যায়টা আলোচনা করা। অধ্যায়টা একটু বড়, তাই ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমরা যে টপিকটা আছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। গত ক্লাসে আমরা দেখলাম পদার্থ হচ্ছে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে এসে পদার্থকে 2 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে মৌলিক আর অপরটি হচ্ছে যৌগিক। মৌলিক কি আর যৌগিক কি এটা আমরা খুব ভালো করে জানি। যে মৌলিকটা হচ্ছে কোনো বস্তুকে ভাঙলে, কোনো পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া না গেলে তারে বলা হয় মৌলিক। আর কোনো পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া একের অধিক অন্য কোনো পদার্থ পাওয়া গেলে তাকে বলা হয় যৌগিক। উদাহরণস্বরূপ মৌলিকের বেলায় আমরা দেখি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেন ভাঙলে এখানে হাইড্রোজেনেরই 2টা পরমাণু পাওয়া যায়, অক্সিজেন ভাঙলে অক্সিজেনেরই 2টা পরমাণু পাওয়া যায়, নাইট্রোজেন ভাঙলে নাইট্রোজেনেরই 2টা পরমাণু পাওয়া যায়। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থ মৌলিক পদার্থ থেকে সৃষ্টি হয়, বা যে পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন আছে একটা, আবার অক্সিজেন আছে এখানে 2টা। তাহলে একের অধিক মৌলিক পদার্থ নিয়ে একটি যৌগিক পদার্থ গঠিত হয়। আশা করি মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে পারবেন। এরপরে আসেন পরমাণু এবং অণু। পরমাণু কী এবং অণু কী? এই যে হাইড্রোজেন অণু, H2 এটা হচ্ছে অণু, আর HH 2টা আলাদা অবস্থায় আছে, এটা হচ্ছে পরমাণু। অক্সিজেন O2 এটা হচ্ছে অণু, আর ও 2টা আলাদা অবস্থায় আছে, এটা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু কি আর অণু কি, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। তাহলে পরমাণু আমরা দিতে পারি মৌলিক পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অর্থাৎ এই যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা, এই কণাগুলোকে বলা হয় পরমাণু। আর একের অধিক পরমাণু যখন মিলিত হয় তখন তাকে
অণু বলে। তাহলে এটা থেকে আমরা পরমাণু কাকে বলে জানলাম। মৌলিক পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যখন একের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় বা যুক্ত হয়, সহজে যুক্তটা দিয়ে দিই। তাহলে যখন একের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনে পরস্পরের সাথে যুক্ত হয় বা মিলিত হয় তাকে অণু বলে। এই হচ্ছে অণু পরমাণুর দুইটা সংজ্ঞা। এটার বিশদ বর্ণনা আরও পরে পড়বো আমরা। যে পরমাণু মডেলের সময় আমি একটা পরমাণুর গঠন আগে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর যখন একের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনে পরস্পরের সাথে মিলিত হয় তখন তাকে প্রতীক হচ্ছে কোনো মৌলের পুরু নামের সংক্ষিপ্ত রূপ। পুরু নামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক হচ্ছে কোনো মৌলের পুরু নামের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ একটা লম্বা নাম, এই লম্বা নামটারে আমরা ছোট আকারে প্রকাশ করলাম, এর নামই হচ্ছে প্রতীক। যেমন আমরা উদাহরণ নিতে পারি হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেনকে আমরা শুধু এইচ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে এখানে কি প্রতীক। তারপরে মনে করেন অক্সিজেন, অক্সিজেনকে আমরা শুধু ও দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তাহলে শুধু ও, শুধু এইচ, এগুলা হচ্ছে প্রতীক। এখন এই প্রতীক লেখার জন্য আমাদের তিনটা নিয়ম মানতে হয়। নিয়ম, প্রতীক লেখার নিয়ম। 1 নাম্বার নিয়ম কি বলছে তারা? 1 নাম্বার হচ্ছে কোনো মৌলের প্রতীক লিখতে হলে এর ল্যাটিন নামের প্রথম অক্ষর, মানে ল্যাটিন নামটা যুক্ত করলে ভালো হয়। তাহলে কোনো মৌলের প্রতীক লিখতে হলে এর ল্যাটিন নামের প্রথম অক্ষর লিখে প্রকাশ করা হয়। এক্ষেত্রে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর লিখতে হবে, যেমন HON। 2 নম্বর নিয়ম হচ্ছে, এখানে মনে করেন দেখেন শুধু N নাইট্রোজেন আর Na এটা হচ্ছে সোডিয়াম। এখন এখানে যদি আমি সোডিয়ামরেও N লিখি, নাইট্রোজেনরেও N লিখি, তাহলে তো চিনা অসম্ভব কোনটি সোডিয়াম আর কোনটি নাইট্রোজেন। তাই 2 নম্বর নিয়ম বলছে যদি একের অধিক মৌলের একই নামে বা একই প্রতীকে প্রকাশ হয় তাহলে অক্ষর ব্যবহার করতে হবে। আর দ্বিতীয়টির বেলায় প্রথম অক্ষর ও দ্বিতীয় অক্ষর প্রকাশ করতে হবে। এক্ষেত্রে প্রথম অক্ষর হবে বড় হাতের আর দ্বিতীয় অক্ষর হবে ইংরেজি বর্ণমালার ছোট হাতের। তাহলে একের অধিক মৌলের প্রতীক একই ধরনের হলে এক্ষেত্রে প্রথম মৌলের প্রতীক ইংরেজি বর্ণমালার বড় হাতের হবে এবং দ্বিতীয় মৌলের প্রতীক দুটি অক্ষরে হবে,
প্রথমটি বড় হাতের আর দ্বিতীয় অক্ষরটি ছোট হাতের হবে। তাহলে একের অধিক মৌলের প্রতীক একই ধরনের হলে, যেমন আমি উদাহরণ দিলাম দুইটা, নাইট্রোজেন আর সোডিয়াম। তাহলে নাইট্রোজেনের এন আর সোডিয়ামের নিউট্রিয়াম থেকে এন এ আনছি। তো এখানে এন এ যদি আমি না দিই তাহলে কোনটি সোডিয়াম আর কোনটি নাইট্রোজেন চিনা অসম্ভব। তাই 2 নম্বর নিয়ম বলছে একের অধিক মৌলের প্রতীক একই ধরনের হলে এক্ষেত্রে প্রথম মৌলের প্রতীক ইংরেজি বর্ণমালার বড় হাতের প্রথম অক্ষরে হবে আর দ্বিতীয় মৌলের প্রতীক দুটি অক্ষরে হবে। এক্ষেত্রে প্রথমটি হবে বড় হাতের আর দ্বিতীয়টি হবে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর সর্বশেষ নিয়মটা হচ্ছে কিছু কিছু মৌলের প্রতীক এসেছে ল্যাটিন নাম থেকে, অর্থাৎ পুরনো নাম থেকে। 3 নম্বর নিয়ম হচ্ছে কোনো মৌলের প্রতীক ল্যাটিন হয়েছে নাম থেকে নেওয়া হয়েছে। এটা বলতে বুঝাইছে যে আবিষ্কারের সময় নামগুলা দেওয়া ছিল ল্যাটিন ভাষায়, আর এই ল্যাটিন নামগুলো কিছু মৌলের আছে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে, কিন্তু কিছু কিছু মৌল আছে যে এটা আর পরিবর্তন করা হয় নাই, আগের অবস্থায় ছিল, আগের নামের মাধ্যমেই এটার কি প্রতীক নেওয়া হয়েছে। যেমন CuPrUm কুপ্রিয়াম, এটা থেকে নেওয়া হয়েছে Cu কপার। তারপরে আরেকটা আছে কি ক্যালিয়াম, CALIUM, ক্যালিয়াম থেকে নেওয়া হয়েছে পটাশিয়াম। পটাশিয়াম উচ্চারণের বেলায় মনে হয় এখানে পি হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি পটাশিয়ামের বেলায় কে। এই কেটা হচ্ছে ল্যাটিন নাম, অর্থাৎ ক্যালিয়াম, এটা পুরাতন নাম। 3টা নিয়ম প্রতীকের। প্রথমটা হচ্ছে যে মৌলের পুরো নামের প্রথম অক্ষরটা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে লিখতে হয়। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে একের অধিক মৌলের একই নাম হলে প্রথম মৌলের বেলায় এক অক্ষর, এটা ইংরেজি বর্ণমালার বড় হাতের হবে। আর দ্বিতীয় মৌলের বেলায় দুটি অক্ষর নিতে হবে, প্রথম অক্ষরটি হবে বড় হাতের আর দ্বিতীয় অক্ষরটি হবে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরে। আর 3 নম্বর নিয়মটা হচ্ছে কোনো কোনো মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। সংকেত হচ্ছে প্রতীকের সাথে অণুর প্রকাশ। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে হাইড্রোজেন, অক্সিজেন, যখন হাইড্রোজেনের দিকে 2 নিচে দিলাম এটা হচ্ছে কি অণু, অক্সিজেনের নিচে 2 দিলাম এটা হচ্ছে অণু। তারপরে যেমন কার্বন ডাই অক্সাইড, এই যে 2, এটা হচ্ছে অণু। তাহলে এখানে CO এই দুইটাই হচ্ছে প্রতীক, শুধু O এটা প্রতীক, শুধু H এটা প্রতীক। আর প্রতীকের সাথে যখন অণু দিব তখন তাকে বলা হবে সংকেত। তাহলে সংজ্ঞা হচ্ছে প্রতীকে কোনো মৌলের প্রতীকের সাথে অণুসহ প্রকাশ করাকে সংকেত বলে। কোনো মৌলের প্রতীকের সাথে অণুসহ প্রকাশ করাকে সংকেত। যেমন হাইড্রোজেন শুধু H প্রতীক, সাথে 2 অণুর প্রকাশ, তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে সংকেত। শুধু অক্সিজেন এটা হচ্ছে প্রতীক, শুধু 2 এটা হচ্ছে অণু, আর এই সম্পূর্ণটা হচ্ছে সংকেত। তাহলে পরমাণুর গঠনের জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে একটি পরমাণু, ধরে নিলাম চিত্রে বোর্ডের এই গোলবৃত্তটাই হচ্ছে একটি পরমাণু। এর ভিতরে কেন্দ্রের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে
প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। আর বাইরের দিকে চতুর্দিকে ঘুরে এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের এখানে মাইনাস দিলাম, তার মানে আমরা বুঝতে পারলাম ইলেকট্রনের আদান হচ্ছে সবসময় ঋণাত্মক, প্রোটনের আদান হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের কোনো আদান বা চার্জ নেই, এটা আদান নিরপেক্ষ অর্থাৎ জিরো। এ হচ্ছে একটা পরমাণুর গঠন, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের দিকে চলমান যেটা এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের আদান ঋণাত্মক, প্রোটনের আদান ধনাত্মক, নিউট্রনের আদান জিরো অর্থাৎ আদান নিরপেক্ষ। ইলেকট্রনের একটা নির্দিষ্ট -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে আদানের মান, আদানের ইলেকট্রনের নির্দিষ্ট ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়। এগুলো দেখলেই মোটামুটি এই যে আমাদের এখানে আছে সংকেত তো আগে শেষ, পরমাণুর গঠন আর এর ভিতরের কণিকা, এই অংশটা শিখলাম। তাইলে পরমাণুর ভিতরে মোট কণিকা আছে 3টা, পরমাণুর কণিকা হচ্ছে 3টা। এখন দেখলাম একটা হচ্ছে ইলেকট্রন, পরমাণুর মোট কণিকা হচ্ছে 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন পরমাণুর চতুর্দিকে ঘূর্ণয়মান ঋণাত্মক আদানযুক্ত ক্ষুদ্রতম কণা, আর এই ইলেকট্রনের আদানের পরিমাণ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর ইলেকট্রনের নির্দিষ্ট ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর ইলেকট্রনের আপেক্ষিক আদান বা আপেক্ষিক আদানের মান ধরা হয় -1, আপেক্ষিক আদানের মান হচ্ছে -1। এতটুকু হচ্ছে ইলেকট্রনের বেলায়। এবার আমরা যেটা দেখব প্রোটন। প্রোটনের বেলায় আদানের পরিমাণ ইলেকট্রনের মতোই, এটা হলে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে আদানের পরিমাণটা হচ্ছে +1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের আপেক্ষিক আদান হচ্ছে +1, প্রোটনের আপেক্ষিক আদান হচ্ছে +1, আর ইলেকট্রনের আপেক্ষিক আদান -1। -1 আর প্রোটনের বেলায় আপেক্ষিক আদান +1। এই হচ্ছে দুটি কণার বর্ণনা। এবার আসলাম আমরা নিউটন। নিউটন যেহেতু আদান নিরপেক্ষ, আপেক্ষিকভাবে এর ভর 0 ধরা হয়, আর আপেক্ষিক আদানটারে কোনো কোনো ক্ষেত্রে 1 ধরা হয়। তবে আমরা নিউটনটাকে আদান নিরপেক্ষ হিসেবেই চিনি। তাহলে আমরা পরমাণুর গঠন আর এর ভিতরের কণিকা সম্বন্ধে জানলাম। ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় আসে পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর। পারমাণবিক সংখ্যা হচ্ছে এই যে প্রোটন, এই প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটনের সংখ্যার আরেক নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পরীক্ষা যদি আসে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তাহলে সংখ্যা হবে কোনো মৌলের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। উদাহরণস্বরূপ বলল যে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? অবশ্যই 8।
এবার বলল কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে এর প্রোটন কত? প্রোটন অবশ্যই 6, কারণ প্রোটন আর পারমাণবিক সংখ্যা একই। আর ভর সংখ্যার বেলায় প্রোটন এবং নিউটনের যোগফল, যখন প্রোটন এবং নিউটনকে যোগ করা হয় তখন এই দুইজনকে একত্রে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যার সংজ্ঞা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে এই পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কাকে বলে আমরা দেখলাম। পরমাণুর মডেল। পরমাণু মডেল সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। তার এই মডেলকে বলা হয় সৌর মডেল। তো সৌর মডেলে কেন বলা হয়েছিল? তিনি পরমাণুর গঠনটাই সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এবং নিউক্লিয়াসকে ধরে নিয়েছিলেন সূর্য আর ইলেকট্রনকে ধরে নিয়েছিলেন গ্রহ। তাহলে গ্রহ যেমন সূর্যের চতুর্দিকে ঘুরে, ইলেকট্রন ও নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে। আর এই ধারণার উপর ভিত্তি করে রাদারফোর্ড যে মডেলটি প্রস্তাব করেন সেটাই হচ্ছে সৌর মডেল নামে পরিচিত। শিক্ষার্যগুলো দেখব আমরা। শিক্ষার্য, তাহলে 1 নম্বর শিক্ষার্য রাদারফোর্ডে বলছে যে পরমাণুর নির্দিষ্ট একটি কেন্দ্র থাকে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এর বাইরের দিকে ঘূর্ণয়মান যেটা, এটার নাম হচ্ছে ইলেকট্রন। এটাই হচ্ছে 1 নম্বর শিক্ষার্য। পরমাণুর 1911 সালে এটি বিজ্ঞানী রাদারফোর্ড প্রবর্তন করেন সৌর মডেল। তাহলে শিক্ষার্যটা প্রথমটা হচ্ছে পরমাণুর একটি নির্দিষ্ট কেন্দ্র থাকে, একে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং বাইরে থাকে ইলেকট্রন বা বাইরে অবস্থান করে ইলেকট্রন। এটা ছিল রাদারফোর্ডের প্রথম শিক্ষার্য। দ্বিতীয়টা উনি বলছেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তাই পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটা হচ্ছে 2 নম্বর শিক্ষার্য। অর্থাৎ এই যে নিউক্লিয়াস কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রের ভিতরে নিউক্লিয়াসটা উনি বলছেন যে অত্যন্ত ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র হওয়ার কারণে এর ভিতরের বেশিরভাগ জায়গাটাই পরমাণুর ভিতরে ফাঁকা থাকে। এটা হচ্ছে 2 নম্বর শিক্ষার্য। আর 3 নম্বর শিক্ষার্য হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। তো এখানেই আমরা দেখলাম যে উনি ইলেকট্রনটাকে বলছেন গ্রহ, পৃথিবী ধরে নিলাম, আর নিউক্লিয়াসকে বলছেন সূর্য। আমরা জানি সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে। তাহলে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনও ঘুরে। এখানে ইলেকট্রনটা হচ্ছে
মাইনাস আর প্রোটনটা হচ্ছে প্লাস, তাইলে পরমাণুর প্লাসে মাইনাসে আনসারটা দাঁড়ায় 0, অর্থাৎ পরমাণু আদান নিরপেক্ষ। ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রনের মান বিপরীতমুখী হয় পরমাণু আদান নিরপেক্ষ। ওটা পরীক্ষায় প্রায় সময় আসে, পরমাণু আদান নিরপেক্ষ কেন? নিরপেক্ষ আদান নিরপেক্ষ কেন হওয়ার মূল কারণটা হচ্ছে যে এখানে ইলেকট্রনটা হচ্ছে মাইনাস আর প্রোটনটা হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আনসারটা আসে 0, উত্তর দাঁড়ায় 0। এর কারণে এই পরমাণুটা আসলে সম্পূর্ণ পরমাণুটাই হচ্ছে আদান নিরপেক্ষ। এই হচ্ছে 3টে স্বীকার্য। আর 4 নম্বর স্বীকার্যটা হচ্ছে রাদারফোর্ডের, যে এখানে ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস আর ঋণাত্মক আদান বিশিষ্ট ইলেকট্রন, তাহলে ধনাত্মকটা ঋণাত্মককে তার নিজ দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে টেনে রাখে, তাই ইলেকট্রনটা খুব সুন্দরভাবে চতুর্দিকে ঘুরে, যেমন পৃথিবী আমাদেরকে নিজ দিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা 4 নম্বর স্বীকার্য। স্বীকার্যটা হচ্ছে ধনাত্মক আদান বাহী নিউক্লিয়াস ঋণাত্মক আদানবাহী ইলেকট্রনকে নিজ দিকে আকর্ষণ করে, যেমন পৃথিবী আমাদের কেন্দ্রের দিকে টেনে ধরে, নিজ দিকে আকর্ষণ করে, যেমন পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা হচ্ছে 4 নম্বর ধনাত্মক আদানবাহী নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে, তাই এটা ধনাত্মক। তাহলে এই ধনাত্মক নিউক্লিয়াস বাইরের ঋণাত্মক ইলেকট্রনকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেমন পৃথিবী কোনো বস্তুকে তার নিজ দিকে আকর্ষণ করে। তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের মডেলের 4টে স্বীকার্য। হ্যাঁ, এবার দেখব সীমাবদ্ধতা বা ত্রুটি। তাহলে সীমাবদ্ধতার প্রথম 1 নম্বরটাই হচ্ছে যে এখানে রাদারফোর্ডের মডেল যদি আমি দেখাই, তাহলে মনে করলাম এটা নিউক্লিয়াস, আর রাদারফোর্ডের ধারণা মতে এগুলা এরকমভাবে ইলেকট্রনগুলো চলাচল করে। ধরে নিলাম এগুলা হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ডের মডেল মতে এইগুলা ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে টানগুলো এগুলা হচ্ছে কক্ষপথ বা রাস্তা। ইলেকট্রন ঘুরার যে রাস্তাগুলোকে বলা হয় কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা অরবিট। তাহলে এখানে কক্ষপথের সুনির্দিষ্ট কোনো আকার আকৃতি বলে দিতে তিনি পারেন নাই। তাহলে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের কক্ষপথ বা প্রধান শক্তি স্তরের আকার ও আকৃতির সঠিক
ধারণা দিতে পারেন নি। ওটা হচ্ছে 1 নাম্বারটা। অর্থাৎ ইলেকট্রনের আকার আকৃতি ও ইলেকট্রনের কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রনগুলো কোন পথে ঘুরবে, এই কক্ষপথগুলোর সঠিক আকার আকৃতির কোনো সঠিক ধারণা দিতে পারেন নাই। এটা হচ্ছে 1 নাম্বার ভুল, সীমাবদ্ধতা। আর 2 নাম্বার হচ্ছে এখানে রাদারফোর্ড কি বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। এখানে নিউক্লিয়াসের বেলায় ধনাত্মক চার্জ আছে, প্রোটনেরটাই তো নিউক্লিয়াসে বহন করে, আর ইলেকট্রনের বেলায় ঋণাত্মক আছে। তাহলে এই দুইটার বেলায় দেখা গেল কি চার্জ আছে। তাহলে চার্জ যুক্ত বস্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন। অথচ পৃথিবী গ্রহ হিসেবে ধরলে আর সূর্য, তাহলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, সূর্য এবং পৃথিবীর মধ্যে কোনো আদান বা চার্জ নেই। তাহলে চার্জ যুক্ত বস্তুকে চার্জহীন বস্তুর সাথে তুলনা করাই ভুল। এটা হচ্ছে 2 নাম্বারটা। নিউক্লিয়াস ও ইলেকট্রনের চার্জ আছে, কিন্তু পৃথিবী ও গ্রহগুলোর চার্জ নেই। চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করা ভুল। এ হচ্ছে 2 নাম্বারটা। জ্ঞানী রাদারফোর্ড এক ইলেকট্রন বিশিষ্ট মৌল নিয়ে আলোচনা করেন, কিন্তু একের অধিক ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে তার কোনো ধারণা দিতে পারেন নাই। রাদারফোর্ড এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণুর গঠন আলোচনা করলেও একের অধিক রাদারফোর্ড এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণুর গঠন আলোচনা করলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের কোনো ধারণা দিতে পারেন নাই। অর্থাৎ রাদারফোর্ডে শুধু একটা ইলেকট্রন কিভাবে চতুর্দিকে ঘুরল নিউক্লিয়াসে এটাই বললেন, কিন্তু একের অধিক 2টা 3টা থাকলে এগুলা কিভাবে ঘুরবে তার কোনো সঠিক ধারণা দিতে পারেন নাই। এটা হচ্ছে 3 নাম্বার সীমাবদ্ধতা বা ত্রুটি। আর সর্বশেষ যেটা, ওটা একটু ভালো করে খেয়াল করবেন ত্রুটির বেলায়, ওটা প্রায় সময় আমাদের 2 মার্ক বা 3 মার্কের প্রশ্নে থাকে। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য মতে এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি আর এটাকে যদি আমরা ইলেকট্রন ধরি, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে যত ঘুরবে, ঘুরতে 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 এক সময়ের এই কক্ষপথ ঘুরার রাস্তাটা ছোটো হয়ে আসবে, শক্তিটা কমবে, আর এর ফলে এক সময় এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপরে এসে পতিত হবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা ঘটে না। তাহলে যে ইলেকট্রন ইয়া ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপরে পড়বে, এটা ধারণা দিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তাই ম্যাক্সওয়েলের তথ্য মতে রাদারফোর্ডের ধারণাটাই ভুল। এটা হচ্ছে 4 নাম্বার। বিজ্ঞানী বুর 1913 সালে
বোর, নিলস বোর 1913 সালে পরমাণুর গঠন সম্বন্ধে একটি মডেল প্রস্তাব করেন, আর একে বুরের মডেল বলা হয়। 13 সালে গঠন সম্পর্কিত মডেল প্রস্তাব করেন, একে বুরের মডেল বলে। তাহলে বিজ্ঞানী বুর রাদারফোর্ডে আবিষ্কার করেছিল 1911 সালে, আর পরবর্তীতে বিজ্ঞানী বুরে 1913 সালে এই রাদারফোর্ডের ভুলগুলোকে সংশোধন করে আরও সুন্দরভাবে একটি পরমাণু মডেল উপস্থাপন করেন, আর একে বুরের মডেল বলা হয়। তাহলে বুরের মডেলের কার্যগুলো দেখার আগে দেখব বুরে কি নতুন আবিষ্কার করলেন। কি বিজ্ঞানী রাদারফোর্ডে পরমাণু মডেলের বেলায় এর কক্ষপথ, ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথ সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেন না, কিন্তু বুরে কি বললেন, কক্ষপথ আবিষ্কার করলেন। কক্ষপথ হচ্ছে কে সেল, এল সেল, এম সেল, এন সেল। এটা হচ্ছে প্রথম শিক্ষার্য। আর দ্বিতীয় শিক্ষার্য হচ্ছে যখন এই কক্ষপথ দিয়ে ইলেকট্রন ঘুরবে স্বাভাবিকভাবে শক্তির বিকিরণ বা শোষণ হবে না, কিন্তু যদি হঠাৎ ইলেকট্রন নিম্ন সেল থেকে উচ্চ সেলে চলে যায় তাহলে শক্তির শোষণ হবে। আর উচ্চ সেল থেকে নিম্ন সেলে নেমে আসে ঘূর্ণনের সময়, ইলেকট্রনগুলো যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তির শোষণ, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তির বিকিরণ হয়। আর এই শক্তির শোষণ এবং বিকিরণের সময় বর্ণালীর সৃষ্টি হয়। বর্ণালী কি? বর্ণালী বলতে বোঝায় আলো, অর্থাৎ চতুর্দিকে আলো ছড়ায়। আর এই আলোগুলা প্রিজম, খাসনল এর ভিতর দিয়ে প্রবেশ করালে খুব ভালোভাবে দেখা যায়। তাহলে পারমাণবিক বর্ণালী আবিষ্কার করলেন, শোষণ বিকিরণ আবিষ্কার করলেন, এরপরে কক্ষপথ আবিষ্কার করলেন। এইগুলাই হচ্ছে বুর মডেলের সাফল্য। এবার আমরা এই বুর মডেলের শিক্ষার্যগুলো দেখব। শিক্ষার্য 1 নম্বর, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ইচ্ছা মতো ঘুরতে পারবে না, এর জন্য নির্দিষ্ট কতগুলো পথ তাহলে নির্দিষ্ট এই যে এগুলার মধ্যে ইলেকট্রন ঘুরে, এই ইলেকট্রনগুলো ইচ্ছা মতো ঘুরতে পারবে না, এদের ঘোরার জন্য কতগুলো অনুমোদিত নির্দিষ্ট কতগুলো পথ বা শক্তি স্তর দেওয়া আছে। আর এগুলোকে প্রধান শক্তি স্তর বলে। যেমন প্রধান শক্তি স্তর বা অরবিট বলে, এটাও শিখা ভালো। প্রধান শক্তি স্তর বা অরবিট বলে, যেমন কে এল এম এন। এই যে কে এল এম এন সেল বা স্তর, এটা হচ্ছে হয়ে গেল। বি হচ্ছে বুর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল NH/2 m ইলেকট্রনের ভর।
তারপর ইলেকট্রনের ভর আগে আমি দিয়ে দিয়েছিলাম 9.11 × 10⁻28 গ্রাম। বি ইলেকট্রনের বেগ, আর ইলেকট্রনের ঘূর্ণনের কক্ষপথের ব্যাসার্ধ। এন হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর নির্দিষ্ট মান হচ্ছে 6.626 × 10⁻34 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা। আর টু তো আছে, পাইয়ের মান হচ্ছে 3.1416। এখান থেকে আমরা এন এর মান বের করব, শক্তি স্তরের মান। এখন এন এর মান যদি বেশি হয়, এন এর মান যে স্তরে বেশি, এই যে স্তরগুলা, এই স্তরগুলার প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরের বেলা ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ এন এর মান যে স্তরে বেশি সেটি হবে উচ্চ শক্তি স্তর, আর এন এর মান যে স্তরে কম আসবে সেটা হবে নিম্ন শক্তি স্তর ইলেকট্রনের সংখ্যা। তাহলে এন এর মান যে স্তরে বেশি সেটি উচ্চ শক্তি স্তর, আবার এন এর মান কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। এন এর মান কম হলে নিম্ন শক্তি স্তর। এখানে জায়গা একটু অল্প, যাই হোক। তাহলে বুর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ MBR ইকুয়াল NH/2π। এখান থেকে এন হচ্ছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলোর সংখ্যা। তাহলে যে শক্তি স্তরে এন এর মান বেশি আসবে, এটার আনসার বের করলে এগুলোর মান দেয়া থাকবে, বেগের মান, ব্যাসার্ধের মান দেয়া থাকবে আপনার। আর এম এর মান মুখস্থ, এইচ এর মান মুখস্থ রাখতে হবে, আর পাইয়ের মান মুখস্থ রাখতে হবে। ওখান থেকে এন বের করলে গুণ ভাগ করে, তাহলে যে মানে এন এর মানটা বেশি আসবে যে স্তরে, এই স্তরগুলোর মধ্যে মান দেয়া থাকবে। তাহলে যে স্তরে এন এর মান বেশি আসবে সেটি হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর যে স্তরে এন এর মান কম আসবে সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তর। এটা থেকে অঙ্ক তেমন থাকে না, এখন পর্যন্ত সালের প্রশ্নে আসছে না, তারপরে দেখে নেওয়া ভালো। হ্যাঁ, সি নাম্বার শিক্ষার্য হচ্ছে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ যায় তখন শক্তির শোষণ ঘটে। তো সি নাম্বারটা হচ্ছে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর, যেমন আমরা এখানে কে সেলটা হচ্ছে নিম্ন, এই কে সেল থেকে একটা ইলেকট্রন ঘুরতে ঘুরতে এন শক্তি স্তরে গেল ঘূর্ণনের পথে। তাহলে কে থেকে এনে গেল, এন হচ্ছে উচ্চ স্তর, কে হচ্ছে নিম্ন স্তর। তাহলে নিম্ন থেকে উচ্চ যাওয়ার ফলে এর শক্তির কী ঘটলো, শোষণ ঘটলো। আর উচ্চ থেকে যখন নিম্নে চলে আসবে, শক্তির বিকিরণ ঘটে। কিরণ মানে আলো, আর বিকিরণ বলতে বোঝায় আলোটা চতুর্দিকে ছড়ায়, বুঝতে পারছেন? শক্তির শোষণ, বিকিরণ, শোষণের সময় আলোর প্রয়োজন, আর বিকিরণের সময় বাইরে আলোটা নির্গত হয়। তাহলে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চের মধ্যে গেল তখন শক্তিটার কী ঘটলো, শোষণ ঘটলো, প্রয়োজন পড়লো। আর যখন উচ্চ থেকে নিম্নতে চলে আসলো, ধরে নিলাম আমরা এটা ইলেকট্রন এই এন সেলে আছে, এন সেল থেকে ওটা চলে আসলো কে সেলে, তাহলে উচ্চ থেকে নিম্নে চলে আসার কারণে স্তরে যায় তখন শক্তি শোষণ ঘটে, আর উচ্চ থেকে নিম্ন স্তরে আসলে শক্তির বিকিরণ ঘটে। এই হচ্ছে তিনটা শিক্ষার্য। সাফল্য, সাফল্য এটা তো আমরা অলরেডি বুঝে ফেলছি যে কি কি সাফল্য হতে পারে, কারণ বিজ্ঞানী রাদারফোর্ডে 1 নম্বর সাফল্য, এটা লিখে না দিয়ে মুখেই বলি,
এক নম্বর সাফল্য, বিজ্ঞানী রাদারফোর্ডে এখানে কোনো কক্ষপথের আকার আকৃতি বলতে পারেন নাই, কিন্তু বুরে কক্ষপথের আকার আকৃতি আবিষ্কার করলেন। 2 নম্বর সাফল্য, রাদারফোর্ডে বিকিরণ এবং শোষণের কথা বলেন নাই, কিন্তু বিজ্ঞানী বুরে বিকিরণ এবং শোষণের কথা উল্লেখ করলেন। রাদারফোর্ড পরমাণুর বর্ণালীর কথা উল্লেখ করেন নাই, কিন্তু বিজ্ঞানী বুর পারমাণবিক বর্ণালী আবিষ্কার করলেন। এই হচ্ছে তার সাফল্য। এবার আসবো তার সীমাবদ্ধতা, ভুল। তাহলে সীমাবদ্ধতা বা ত্রুটি, সীমাবদ্ধতা প্রায় সময় পরীক্ষায় থাকে, তাই এটা ভালো করে শিখতে হবে। শিক্ষার্য এবং সীমাবদ্ধতা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। 1 নম্বর সীমাবদ্ধতা বা ত্রুটি হচ্ছে যে বুর মডেলে শুধু 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালীর কথা বলা হয়েছে, যেমন হাইড্রোজেন, ওটা নিয়েই আলোচনা করা হয়েছে, কিন্তু 1-এর অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালীর কোনো ধারণা দেওয়া হয় নাই। কোনো মৌলের বর্ণালী সৃষ্টিতে রেখা হওয়ার কথা ছিল একটি, কিন্তু কোনো মৌলের বর্ণালী সৃষ্টিতে রেখা হওয়ার কথা বুর মডেল অনুসারে রেখা হওয়ার কথা ছিল একটি, কিন্তু শক্তিশালী যন্ত্রের মাধ্যমে দেখা গেল একাধিক রেখার সমষ্টি। এখানে একাধিক রেখার সমষ্টি। তাহলে বুর মডেল অনুসারে কোনো মৌলে যখন বর্ণালী সৃষ্টি হয়, এই বর্ণালীর রেখা হওয়ার কথা একটি, কিন্তু পরবর্তীতে শক্তিশালী যন্ত্রের মাধ্যমে দেখা গেল কি যে এই বর্ণালী কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী বুরের আরেকটা ভুল, ত্রুটি, 2 নম্বর ত্রুটি। এবার যেটা দেখো আমরা 3 নম্বর, বুর মডেল অনুসারে এই যে ইলেকট্রন গুড়ার যে কক্ষপথ অনুসারে শক্তি স্তরগুলো বৃত্তাকার। পরবর্তীতে দেখা যায় ইলেকট্রন ঘূর্ণনের পথ শুধু বৃত্তাকার না, এগুলো উপবৃত্তাকারও হয়। তাহলে এটা ছিল 3 নম্বর সীমাবদ্ধতা বুরের। বুর মডেল অনুসারে বুরে বলছে কি যে এই যে রেখাগুলো, এগুলা ইলেকট্রন ঘুরার যে রাস্তাগুলা, শক্তি স্তরগুলা, এগুলা বৃত্তাকার। বুর মডেল অনুসারে শক্তি স্তরগুলো বৃত্তাকার, আর পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথে ঘুরে না, এরা উপবৃত্তাকার পথেও ঘুরে। তাহলে রাদারফোর্ডের মডেল আর বুরের মডেলগুলা গেল। তাহলে এখান থেকে আপনারা শিক্ষার্য এবং সীমাবদ্ধতা তিনটা ভালো করে শিখবেন, প্রায় সময় পরীক্ষা